ভাবি, তোমাকে এমন দেখাচ্ছি কেন? চোখ ফুলে গেছে, মনে হয় কেঁদেছো। আমি ওর কথা শুনে ফাহাদের দিকে তাকালাম। ফাহাদ মুখটা শুকনো করে রইল, কেমন একটা অপরাধী ভাব নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তেমন কিছু না, না আসলে রাস্তায় ধুলোবালি ঢুকেছিল, তাই চোখ চুলকে আমন করে ফেলেছি। ও, ফাহাদ ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করে আমার হাতে দিল। ফারিয়া গাড়িতে উঠে বসেছে, ও গাড়ি স্টার্ট দিয়ে বলল। যাই বউ। আমি ফারিয়ার সামনে ওর এমন কথা শুনে ওর দিকে চোখ বড় করে তাকালাম। এভাবে তাকিয়েছো কেন? সাবধানে যাবেন। তুমি বাসায় যাও, আমি তাকিয়ে আছি, তারপর আমি যাব। মানে কি, এটা আমার এলাকা আর আপনি আমাকে এসব বলছেন? কথা কম বলো, যাও। আমি যেতে পারবো, আপনি যান। আমি যাব আর তুমি আমাকে তাকিয়ে দেখবে? কি ভেবেছো এসব আমি বুঝি না? আমি মনে মনে এমন কিছুই ভাবছিলাম না, কিন্তু এমনটাই করতাম আমি জানি। হাঁ করে তাকিয়ে না থেকে যান। আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আর বারবার পিছন ফিরে তাকিয়ে দেখছি সে আছে কিনা। আমি তাকাতলেই চোখ সামনে সাপ করে দেখাচ্ছে। কিছুটা গলির ভিতর ঢুকতে আড়াল হয়ে গিয়েছি। আমি পা টিপে টিপে রাস্তায় উঁকি দিতেই দেখি সে মাত্রই গেল। আমি রুমে এসে ড্রয়ের ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে ফোন নিয়ে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ ওখানে থেকে রুমে এসে গোসল করে নামাজ পড়ে প্রাইভেটে চলে গেলাম। সন্ধ্যায় সায়েম বাসায় নিয়ে আসলো। আমি হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে ভাই এসেছে ওনার কাছে পড়তে বসলাম। উনি পড়ে চলে গেলে আমি আবার এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে আর একটু পড়াশোনা করে শুয়ে পড়লাম। 12টা বাজে। ফাদ ফোন দিল। দুপুরে বাসা যাওয়ার পরে অবশ্য ফোন দিয়েছিল, কিন্তু আমি শাওয়ারে থাকায় ধরতে পারিনি। এরপর আমি ভুলে গেছিলাম। হ্যালো হ্যালো। চমকে যে হা বলে দিলাম। কখন রিসিভ করে বসে আছি আমি খেয়ালই করিনি। কি ভাবছিলে? কই কি ভাবছিলাম? এতক্ষণ হ্যালো হ্যালো করছি, সারা শব্দ নেই। হঠাৎ হ্যাঁ বলায় মনে হলো কিছু ভাবছিলে। না, তেমন কিছু না। তাহলে কেমন কিছু? ধুর, এত পেছান কেন? ঠিক আছে, এই চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, তোমার কি ইমো আছে? না। নামাও। কেন? দেখবো তাই। নো নো, আমি ভিডিও কলে আসবো না। আরে নামাও তো। একটা কথা বলি। নো অজুহাত। না, অজুহাত না। বলো। ইমোটা না আমার কেমন কেমন লাগে। কেমন? খুব বাজে লাগে। কেন? যাদের হাজবেন্ড বিদেশ থাকে তাদের জন্য ইমো, আমার জন্য না। ও আমার কথা শুনে হো হো করে হেসে দিল। হাসির কি হলো? আমিও তো বিদেশে। কিভাবে? এই যে তোমার সামনে নেই, তোমাকে দেখতে ইচ্ছা করছে কিন্তু পারছি না। ইস, সব পটানো ধান্দা। পটেই তো গেছো। হইছে। স্বীকার করছো? না। করিয়ে নেব, এখন তাড়াতাড়ি নামাও। উইদাউট ইমো। তাহলে হোয়াটসঅ্যাপ নামাও। ঠিক আছে। আমি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নামে অ্যাকাউন্ট খুলতেই ওর নামটা আসলো, সাথে সাথেই ওর মেসেজ। হেই। হাই। ও হোয়াটসঅ্যাপে ফোন দিতেই আমার হার্টবিট হওয়া শুরু হয়ে গেছে। আমি পরপর 3বার লাইন কেটে দিলাম। পিক আপ দ্য কল। ভিডিও কল না প্লিজ। কোনো কথা হবে না, যা বলছি তাড়াতাড়ি করো। প্লিজ। নো প্লিজ। আমি জানি আজ আমার রক্ষা নেই। তাড়াতাড়ি মুখ ধুয়ে হালকা ক্রিম দিয়ে দিলাম, ঠোঁটে ভেজলিন দিয়ে দিলাম, মাথায় ওড়না দিয়ে ফোনটা বেডের উপর রেখে হাঁটু পাস করে বসলাম। আমি প্রথম ভিডিও কলে কেমন যেন লাগছে। এর মধ্যে তার ফোন, আমি রিসিভ করে মাথা নিচু করে আছি। এর মধ্যেই মনে হলো, ইস, ইয়ারফোনটা কেন সাথে রাখলাম না। এখন তো ওর সামনে উঠে যেতেও পারবো না। আমি ওর দিকে তাকিয়ে দেখি সে বেডের উপর উল্টো করে শুয়ে বুকের নিচে বালিশ দিয়ে বাম হাতে গাল তাকিয়ে আছে। ওর এই তাকানো দেখেই তো মরে যাই আমি। বউ। আমি ওর এই বউ ডাক শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। কত সুন্দর করে বউ বলে, নিজে নিজে লজ্জা পাচ্ছি।
কতই বা বয়স, এই বয়সে বউ ডাক শুনতে হয়। ও আবার ডাক দিল। ও বউ। এই ছেলের মুখে এত মধু কেন? জন্মের পর আন্টি কি খাইয়াছিলেন? আর একবার জিজ্ঞেস করব। এদিকে তাকাও না একটু। আমার এইবার ওর কথায় রাগ উঠে যায়। আমি কারোর তুই ডাক নিতে পারি না। রাগে ওনার দিকে আঙুল তুলে বললাম, দেখুন, একদম তুই তুই করবেন না, আর একবার শুনলে একদম খুন করে দিব। উঠে বসে ল্যাপটপটা ওনার কোলে নিয়ে বলল, আমার লজ্জাবতী বউ এক মুহূর্তে দজ্জাল বউ হয়ে গেছে। দিস ইজ নট ফেয়ার বউ। আমি দজ্জালের থেকেও দজ্জাল। থাকতে থাকতে বুঝে যাবেন, ডোন্ট ওয়ারি। বাল্য বিবাহ করার মজা হারে হারে বুঝাবো। আমি তো মজা বুঝতেই চাই ম্যাম। রাখলাম। একদম না, আজ অনেকক্ষণ কথা বলবো। ঘুমাবো। মিথ্যা বলবা না। সত্যি। আবার হুম। আমার সামনে আসলে তোমার সাজা লাগবে না। কই সেজেছি? ওই যে গালের পাশে সাদা সাদা কি দেখা যাচ্ছে? আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখি, আসলেই তো আমি হাত দিয়ে মুছে দিয়েছি। আমি মোটেও সাজিনি। আমি তোমাকে এমনি পছন্দ করেছি, কোনো রূপ গুণ দেখে না। পরের বার এইসব আর দিবে না, স্কিন নষ্ট হয়ে যাবে। এগুলো কোনো সাইড ইফেক্ট নেই। বলছি দিবে না, ব্যাস দিবে না। হুম। আমার কাজিন বাইরে থাকে, ওকে বলে বাইরে থেকে ভালো মানের প্রোডাক্ট আনিয়ে দেব, তাও দেশিগুলো দিবে না। আমি ওইসব মেকআপ টেকআপ কিছু করি না। আমি তো নামই জানি না কোনটার কি নাম। জাস্ট একটা ক্রিম আর পাউডার ইউজ করি, এটুকুই। তাহলে তো আরও ভালো। একদিক থেকে আমার খরচ কমে গেল। আমার বউ মাসে মাসে 20 থেকে 30 হাজার টাকা চাইবে না মেকআপের জন্য। আরো অনেক কিছুই চিনি না, ওইগুলো থেকেও বেঁচে যাবেন। বাহ, এই না হলে আমার বউ। এসব হাবিজাবি গল্প করে 2:30 বেজে গেছে, কারো কোনো খবর নেই। তারপর তারপর কি? ঘুমের কথা ভুলে গেছো? আমি আসলেই ভুলে গেছিলাম। কথা বলে লজ্জাও অনেকটা ভেঙে গেছে। সবটাই ওর জন্য। ও চুপ করে থাকলে আমি এইভাবে বোর হয়ে ঘুমিয়ে যেতাম। এই তো এখনই বলতাম। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। না হয় আমার সুন্দরী বউয়ের চোখের নিচে কালো স্পট পড়বে। কত কি জানেন আপনি। তোমাকেও শিখিয়ে দেব, সময় হোক। রাখছি। এইভাবে কথার মাঝখানে হুটহাট রাখছি রাখছি করো কেন? ঘুম পাইছে তো। আমি তো নিজে থেকেই বলবো, এতটা কেয়ারলেস আমাকে না ভাবলেও তো পারো। উফ বাবা, ঠিক আছে, কথা শেষ করেন। সকালে উঠে ফোন দিও। হুম। ফ্রি থাকলেই কল দিবা। হুম। তোমার এই রাখি কথা শুনেই আমার মাথা খালি হয়ে যায়, বলার মতো কিছু পাই না। যাও ঘুমাও। ঠিক আছে, রাখছি। মেয়ে রাখার কথা শুনলেই মনে হয় আলাদিনের বদনা পাইছে। ওইটা বদনা না। হয়েছে ম্যাম, আমি জানি, বললাম শুধু। রাখি। শোনো, কি? আমি কিন্তু ওইগুলো মজা করেই বলছি। তুমি আবার ভেবো না কিপটা জামাই, খরচ কমে যাবে শুনে খুশি হয়েছে। সরি, তোমার জামাইয়ের শ্বশুরের অনেক আছে, সারা জীবন বসে খেলেও শেষ হবে না। তোমার যা লাগবে চোখ বন্ধ করে বলে দিবা, দেখবা বলতে দেরি হয়েছে কিন্তু তোমার কাছে আসতে দেরি হবে না। আমি কিছু মনে করিনি, আর আমার চাহিদা খুব সীমিত। আপনি যা দিবেন এতেই আমি খুশি। ঠিক আছে, ঘুমাও তাহলে। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি 10টা বাজে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফোন নিয়ে ছাদে চলে গেলাম। আজ শুক্রবার, বিকালে কোচিং ছাড়া সব অফ। আমি ফাহাদকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে মামুনি, ফারিয়া, আঙ্কেল এর সাথে কথা বলে নিলাম। তাদের গাছগুলোতে অনেকদিন পানি দেওয়া হয় না। আমি পাইপ দিয়ে পানি দিতেই হঠাৎ নিচে চোখ গেল। একটা ছেলে কালো জ্যাকেট পরা দাঁড়িয়ে আছে। আমি ভাবছি আগে তো একে দেখিনি। আমাদের বাসা দোতলা, তাই কিছুটা বোঝা যাচ্ছে ছেলেটাকে। কেমন সন্দেহ লাগছে। নিচে থেকে দেখলে কিছুটা আন্দাজ করতে পারতাম, কিন্তু আমার রুমের জানালায় কেন উকি দিচ্ছে? খাদিদার সাথে কোনো চক্কর চলছে নিশ্চয়ই। মার ফোন নিয়ে এইসব করে। দাঁড়াও, দেখাচ্ছি মজা।
আমি আমার রুমে এসে দেখি ও আমার ড্রয়ারে কি যেন খুঁজছে। আমি দৌড়ে যেয়ে ওর হাত ধরে টেনে সরে আনি। ওই ওই সাবধান, আমার জিনিসে হাত দিবি না, জবাই করে ফেলবো। উফ, তুমি এমন পাগলা টাইপ কেন? আমি কি চুরি করতে আসছি নাকি? তোমার জামাগুলো গুছিয়ে রাখছি। ঠিক আছে, কাজ কর। আমি বেডের উপর পা নাচিয়ে নাচিয়ে খাদিজার ভাবগুলো দেখছি, আসলে কিছু আছে কিনা। কিন্তু খাদিজা এমন করছে যেন বাইরে কিছু সে জানেই না। ও আমার ড্রয়ার গুছিয়ে চলে গেল। আমি ভাবছি ভুল করে হয়তো বা এখানে চলে আসছে। আবার মনে হচ্ছে ভুল কিভাবে, এটা ঢাকা শহরে গলি না যে সব রাস্তা একরকম। আমি উঁকি দিতেই ছেলেটার চোখগুলো কেমন ছোট ছোট করে চলে গেল। হেলমেট পরা, তাই মুখ বোঝা যায়নি। আমি বিকালে কোচিং ক্লাসে চলে গেলাম। কোচিং শেষে স্যামের সাথে হেঁটে হেঁটে আসছি। ও অবশ্য এসব আমার অনেক কেয়ার করে। আগে কখনো রাতে নিয়ে আসতো না, হয়তো আমি চলে যাব ভেবে কিছুদিন যত্ন করছে। স্যাম শোন, বল। তুমি এক একবার এক একটা বেয়াদব। এই জন্যই তোকে নিতে আসতে চাই না, বড় ছোট করিস শুধু। 1 বছরের বড় বলে কত কথা শোনাস। 5-10 বছরের বড় হলে এতদিনে পাগলাগারদে যেতে হতো। শোনা ভাই, আমার রাগ করিস কেন? আচ্ছা তোর যা ইচ্ছা বলিস। হইছে, তেল মারা লাগবে না। আচ্ছা শোন, ফাহাদের সাথে তোর সম্পর্ক কেমন রে? ভালোই। তোকে আদর করে? হ্যাঁ, করেই তো। ভালো আছে? হ্যাঁ, কেমন ভালো? অনেক ভালো। ওইদিকে বাড়িতে ভাইয়ের একজোড়া শুগু আমাকে দিয়ে গেছে, প্রায় 9,000 টাকা হবে দাম। আমি শুধু বলছি শুগুগুলো কোন ব্র্যান্ড থেকে নিয়েছো। ভাইয়া বলে, তুমি নিয়ে যাও, আমি নতুন কিনে নিব। তোকে বললেই তো নিতে হবে। আমি অবশ্য না করছি, তাও বেশি জোর করায়। চোখে সর্ষে ফুল দেখেছিস? তোকে আর কিছু বলবো না। ভাই ভাই বল, আমি আর কিচ্ছু বলবো না, এই যে মুখে তালা। নো নেভার, ভাইয়া না করে গিয়েছে। বল না। নো নো। বেশি তেল দিলেই এমন হয়। ভালোই ভালোই শুয়ের টাকাগুলো আমায় দিবি, না হয়তো শু আগুনে পুড়িয়ে দিব। টাকা তোকে দিব কেন? তোরে তো এটিএম কার্ডের কাছে বিয়ে দিছিস, চাইবি আর নিবি। আমি সামের পায়ে একটা লাথি দিলাম, হাতে কতগুলো ঘুষি দিলাম। ও হাত ডলতে ডলতে বলল, মাইন্ডেড। তোর রুমে আগুন দিব আমি, দেখিস বদমাইশ ছেলে। তোকে এইগুলা দেয় বলেই এত ভালো ভালো কথা বললি। সাইম আমার কথা পাত্তা না দিয়ে ও ওর মতো হেঁটে চলে গেল। এইভাবে আরো 4-5 দিন চলে গেল। বাসায় রান্না বান্না হচ্ছে, সবাই দৌড়াদৌড়ির ওপর। আমি আমার রুমে ফোন গুতাই। বাড়িতে এত আয়োজন মানে নিশ্চয়ই কেউ আসবে। প্রায়ই আসে বাবার ফ্রেন্ড আর স্কুলের টিচাররা। দুপুরবেলা গোসলের আগে বুবু একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি দিয়ে গেছে। আমি বুবুকে ডেকে বললাম, এগুলা কেন? পড়বি তো? কিন্তু হঠাৎ কেন? কথা কম বলে তুই জলদি শাওয়ার নিয়ে শাড়িটা পরে রে। আমি শাড়িটা খুলে দেখি অনেক অনেক সুন্দর একটা বেনারসি, হালকা হালকা স্টোন বসানো, কিন্তু অনেক ভারী, সাথে রেডিমেড ব্লাউজ পেটিকোট। বুবু, এই শাড়ি তো অনেক ভারী, আমি একা মনে হয় না পরতে পারবো। ঠিক আছে, তুই শাওয়ার নিয়ে আয়, আমি দেখছি। আমি ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বুবু দরজা নক করে বলছে যেন চুল না ভিজাই। আমারও কি এত বড় চুল সারাদিন ফ্যান নিচে বসে থাকলেও শুকায় না, আর এখন ঠান্ডায় তো ফ্যানও ছাড়া যাবে না। ভালোই হয়েছে। আমি শাওয়ার থেকে বের হয়ে দেখি বুবু, খাদিজা, আমার আরো বোনগুলো সব আমাদের বাসায়। আমাকে বের হতে দেখেই মনি, তানহা, মিম, মেঘলা সবাই আমাকে জড়িয়ে ধরেছে। আমিও তো ওদের দেখে মহা খুশি। কেমন আছিস বনুরা? কতদিন পর তোদের দেখলাম, অনেক কথা বাকি। বনু, সব পরে হবে, তুই আগে রেডি হয়ে নে। তানহা শাড়ি নিয়ে আমাকে পরানোর জন্য আসছে, অন্যদিকে বুবু ভাত মাখিয়ে আমি তুলে দিচ্ছে। মিম মেহেদি পড়াচ্ছে। কিন্তু এত কিছুর কি মানে? আজকে আমার আকদ, কিন্তু কেউ তো আমাকে বলেনি। আর ফাহাদও তো চিটাগং, ও না থাকলে সব কি করে হবে? বুবু, তোমার সাথে আমার একটু কথা ছিল। সব পরে হবে, এই কাজগুলো আগে শেষ হোক, তারপর। আমার মনের ভিতর শান্তি লাগছে না। কি হচ্ছে আমার সাথে? বউয়ের মতো সাজানো হচ্ছে, কিন্তু জামাই নেই।
আমি অনেক এমন দেখেছি বাবা মা বিয়ে ঠিক করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। আসলে আকদ না অন্য কিছু তাও বুঝতেছি না। আমাকে শাড়ি পরানো, খাওয়ানো, হাতে মেহেদি দেয়া, মেকআপ করা সব শেষ। নিজেকে কেমন বউ বউ মনে হচ্ছে। আমি আমার রুমে এসে ফাহাদকে ফোন করলাম। দুবার ফোন করার পরেও ফোন রিসিভ করলো। আমাকে কি আপনার মনে আছে? আপনি আসলে কি চান বলবেন কি? আপনার কোনো কমন সেন্স নেই? কই ছিলেন সারাদিন? এইদিকে কি হচ্ছে আপনি জানেন? প্লিজ লক্ষ্মীটি, আমি অনেক বিজি আছি, তোমাকে আমি সময় করে ফোন দিচ্ছি। ও ফোন কেটে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমার দম বন্ধ হয়ে কান্না আসছে। কি করব কিছু বুঝতেছি না। আমাকে বউ তো এমনি এমনি সাজানো হয়নি, কিন্তু ফাহাদ ও তো বললো ব্যস্ত। তাহলে নিশ্চয়ই অফিসের কাজে আছে, এছাড়া তো কখনো আমাকে ব্যস্ততা দেখায় না। আমার বুঝতে বাকি নেই আমার পরিবার আমার সাথে কি করছে। উফ, আমি আর ভাবতে পারছি না। এমন যদি হয় আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, আমি কি করব? ফাহাদকে কি জবাব দিব? বাবা মা কি সত্যি আমার সাথে এমনটা করবে? আমি বুবুকে ফোন দিলাম। বুবু, তুমি তাড়াতাড়ি আমার রুমে আসো। আইসি, এদিকে অনেক মানুষ, এখন কথা বলার টাইম নাই। বুবু মুখের উপর ফোন রেখে দিল। মাকে ফোন দিলাম, মাও ফোন তুলছে না। হ্যাঁ, সাইমকে একটা ফোন করি, ওকে সকাল থেকে বাসায় আশেপাশে দেখিনি। ভাই আমার, কই তুই? আমি তো বাইরে আছি। লক্ষ্মী সোনা ভাই আমার, তাড়াতাড়ি বাসায় দেখ ওরা তোর বোনের সাথে কি করছে। কি করছে? তোর বোনকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছে। তো বিয়ে কর। আমি বাড়ি থেকে পালিয়ে যাব, তাও এই বিয়ে করব না। পালাতে না পারলে বিষ খাবো। আমি ফাহাদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুই ভাই বাসায় না হয় কেউকে দিয়ে আমাকে এখান থেকে বের কর। তোর কি মাথা খারাপ? চাচ্ছ কি আমাকে আস্ত রাখবে? তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তুই কই যাবি? সব ব্যবস্থা করে নিব। আমার কাছে কিছু টাকা আছে, ওইগুলো দিয়ে অন্তত ফাহাদের কাজ পর্যন্ত যেতে পারবো। তারপর সব ঠিক হয়ে যাবে। আমি তোকে তারপর আমার কাছেই রেখে দিব। খুঁটাটা দিবি না তো? এই যে তওবা করলাম, কোনোদিন কিচ্ছু বলবো না। 5,000 টাকা দিবি। 5,000 না, আমার কাছে যা আছে সব দিয়ে দিব। তাও এখান থেকে রক্ষা কর। আসছি। তাড়াতাড়ি। আমি রুমের দরজা লাগিয়ে পায়চারি করছি। একটা ব্যাগ তো লাগবে পালাতে হলে। আমি তাড়াতাড়ি একটা ব্যাগ বের করে আমার যাবতীয় জিনিসগুলো নিয়ে নিলাম। জীবনে ভাবিনি বাড়ি থেকে পালাতে হবে, তাও এইভাবে। আমার কি দোষ ছিল? আমি তো বাবা আমার পছন্দের ছেলেকেই বিয়ে করছিলাম, কিন্তু তারা আমাকে না জানে আবার অন্য কোথাও বিয়ে দেওয়ার প্ল্যান করেছে। তারা যখন আমার কথা ভাবেনি, আমিও ভাববো না। সবাই বেইমানি করছে আমার সাথে। আজ আমার বিপদে ফাহাদ আমার পাশে নেই। ও থাকলে নিশ্চয় আমাকে এত কিছু ভাবতে হতো না। ও সবটা ম্যানেজ করে নিত, আমার বিশ্বাস। একটু পরে দরজা নক হচ্ছে, নিশ্চয়ই সাইম এসেছে। আমি তাড়াতাড়ি দরজা খুলতে দেখি আমার সব ভাই বোন বান্ধবীরা দল বল নিয়ে হাজির। এদের দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। এখন কি করে ওদের সামনে থেকে ব্যাগ নিয়ে যাব? আমি আস্তে করে ব্যাগটা পা দিয়ে বেডের নিচে ঢুকিয়ে দিলাম। সবাই লাফিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেছে। আমার অসহ্য লাগছে, মনে হচ্ছে সবগুলোকে ঘাড় ধরে বের করে দেই। এসব করতে করতে 7টা বেজে গেছে। শীতের সময় 7টা মানে রাত 9টার সমান। হঠাৎ বাড়িতে কিছু অচেনা ছেলে ঢুকলো। সবাই জামা এসেছে বলে বাইরে চলে গেল। আমার বুকের ভিতরে চিনচিন করে উঠলো। না জানি আজ আমার কপালে কি আছে। আমি আজ মরবো না হয় পালাবো। বিয়ের তেমন কোনো আয়োজন হয়নি। ছোট করে আমার কাছে আত্মীয়দের শুধু বলেছে, এছাড়া কাউকেই দেখছি না। কিছুক্ষণ পর 4টা ছেলে এসে রুমে ঢুকলো। ইচ্ছা মতো আমার কিছু ছবি তুললো। আমি পাশ কাটিয়ে যে সায়েমকে ফোন করলাম। হ্যালো। কই তুই? বিয়ে হলে নিতে আসবি? ছোট আপু, আর কোনো উপায় নেই, তুমি বিয়েটা করে নাও। আমি তোমাকে নিতে আসতে পারছি না। কি? তুই এটা আমার সাথে করতে পারলি? ভাই প্লিজ আমাকে বাসা থেকে বের করে দে। আর কিচ্ছু করা লাগবে না প্লিজ। সরি, আই ক্যান্ট। সায়েম। সায়েম ফোন কেটে দিল। এর মধ্যে বুবু এসে আমাকে ডেকে নিয়ে গেল। দাঁড়াও বুবু। দেরি হয়ে গেছে অনেক, চল তো। কি করছো তোমরা আমার সাথে? যা যখন যা ইচ্ছা তাই করবে আমার সাথে? আমি কি তোমাদের খেলার পুতুল? বাবা কোথায়? আমার বাবার সাথে কথা আছে, তুমি এক্ষুনি বাবাকে আমার রুমে পাঠাও।
শেষ মুহূর্তে কি শুরু করলি? আমি পারবো না বিয়ে করতে। কিন্তু কেন, কি সমস্যা? কেন আবার জিজ্ঞেস করছো? তোমরা তো সবটাই জানো, তারপরেও ছি। তোর সাথে এই নিয়ে আমি পরে কথা বলবো। তুই এখন বিয়েটা করে নে, বাড়ি ভর্তি মানুষ। তুই এমন করলে কি হবে তা নিশ্চয়ই তোর জানা আছে। আমি বুবুর থেকে আমার হাত সরিয়ে নিলাম। তুমি যাও, সবাইকে বলো আমি এই বিয়ে করতে পারবো না। আইসি, হ্যাঁ। বুবু চলে গেল। আমি দরজা বন্ধ করে বসে আছি। কিচ্ছু ভালো লাগছে না। রুমের চারপাশে তাকিয়ে দেখছি কোনো উপায় আছে নাকি সিনেমার মতো পালিয়ে যাওয়ার, কিন্তু না, কোনো উপায় নেই। দেয়াল বন্ধে একটা রুম। বাইরে থেকে বাবার কথা শোনা যাচ্ছে, হয়তো দরজা খোলার কথা বলছে, কিন্তু না, আমি কিছুতেই দরজা খুলবো না। আমার ফোন বাজছে। আমি ফোন তুলবো না, দেখুক সবাই কেমন লাগে, কেউ কেউ কারো থেকে আলাদা করতে। এবার বেশ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ফোনের উপর ফোন আসছে। সবাই হয়তো ভাবছে আমি কিছু করে বসেছি। হ্যাঁ, ভাবুক। ছোট থেকে সব পেয়েছি, এর মধ্যে সবচেয়ে বড় পাওয়া ছিল আমার ফাহাদ, আমার প্রথম ভালোবাসা, যাকে নিয়ে আমি আমার সারা জীবনের স্বপ্ন দেখে আসছি কাল রাত পর্যন্ত। আজ এক মুহূর্তে কি করে অন্য কাউকে মেনে নিব, কিভাবে? আমি দরজার কাছে দাঁড়ালাম। মা, বুবু, চাচি কান্না করছে শোনা যাচ্ছে। বাবা, কাকা, স্যামের কথা শোনা যাচ্ছে। ছোট আপু দেখো, তোর ভাই তোকে নিতে আসছে, তুই দরজা খোল বোন। মা, দরজা খোল। আইসি, তুই যা চাস তাই হবে। করতে হবে না বিয়ে, আমরা কেউ তোকে জোর করব না। লক্ষ্মী মা আমার, আমরা আর কেউ তোর অমতে কিছু করব না। সবার একটার পর একটা কথা আমার মাথায় ঢুকছে, কিন্তু কাজ করছে না। আমি দরজাটা খুলে ফ্লোরে বসে পড়লাম। দরজা খোলার আওয়াজে সবাই ভিতরে ঢুকে পড়ল। মা, বুবু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি ঠিক আছি কিনা, হাত পা ঘর ঠিক আছে নাকি দেখছে। এমন কেন করলি? আমরা তো তোর অমত কিছু করিনি। তোর কি ওর সাথে কোনো ঝামেলা হয়েছে? আমাদের সবাইকে তোর ভয় লাগিয়ে দিলি। সবার এত এত কথা আমার মাথায় কিছুই ঢুকছে না। সবাই আমার সামনে ফ্লোর বসে আমাকে বোঝাচ্ছে। হঠাৎ এক জোড়া পা, সাদা পাজামা পরা, আমার দিকে এগিয়ে আসছে। আমি আস্তে আস্তে ওর দিকে তাকাচ্ছি। হালকা গোলাপি একটা পাঞ্জাবি পরা। মুখের দিকে তাকাতেই দেখি আমার চিরচেনা মুখটা। অপরাধী চোখে আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছে। আসলে বাবা, তুমি কিছু মনে করো না। আব্বাজি, হঠাৎ সব হয়েছে, এত কিছু বুঝতে পারিনি। আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি ওদের কথা কিছুই বুঝতেছি না। হয়তো আমাকে না জানিয়ে বিয়ে দেওয়ার জন্য ওকে এইসব বলছে। আমি দৌড়ে ওকে গলা জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহাদা হতভম্ব হয়ে গেছে আমি এইভাবে জড়িয়ে ধরাই, তাই হয়তো আমাকে জড়িয়ে ধরছে না। আমি ফাহাদের মুখে তাকিয়ে ওর গালে হাত বুলাতে বুলাতে বললাম, কই ছিলেন আপনি? আপনি কি জানেন ওরা আমার আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল? কিন্তু আমি করিনি, পালাতে পারিনি, তাই দরজা বন্ধ করে ওদের বুঝিয়েছি আমাকে আপনার থেকে আলাদা করা কখনোই সম্ভব না। আপনি এসেছেন, এখন আমাকে এখান থেকে নিয়ে যান। আমি ওদের সাথে আর থাকবো না। ওরা আবার আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্লিজ ফাহাদ, আমাকে নিয়ে যান আপনার সাথে। সবাই আমার এমন কথা শোনা অবাকের পর অবাক হচ্ছে। কি বলছিস তুই এসব? সব ঠিক বলছি। বলো, তোমরা আমার বিয়ে দিতে চাওনি? বলো। হ্যাঁ, কিন্তু সেটা তো অন্য ছেলের সাথে? হ্যাঁ, আমি এটাই বলছি। ফাহাদ দেখছেন আপনি, তারপরও আপনি আমাকে এখানে রাখবেন? আইসি, তোর ভুল হচ্ছে। বউ প্লিজ, তুমি অন্তত আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না। তোমাকে আমি এমন ভাবিনি। তুমিও সবার সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমরা সবাই আমার চেনা হয়ে গেছে। ফাহাদ আমার হাত ধরে আমাকে ওর দিকে ঘুরিয়ে আমার দুগালে দুহাত দিয়ে, আয়েশা, ওরা কেউ তোমাকে অন্য কারোর কাছে বিয়ে দিচ্ছিল না? আজ আমাদের আকদ ভুলে গেছো? নভেম্বরের লাস্টেই তো হওয়ার কথা ছিল। আজ তো 29 তারিখ, শুক্রবার। আমি তোমাকে ইচ্ছা করে বলিনি কিছু। আমি ভাবিনি তুমি এটা ভুলে যাবে। আমি ভেবেছিলাম তুমিও আমার মতো করে জেনেও চুপ করে আসো সারপ্রাইজ দিবে বলে। কিন্তু দেখো কিভাবে কি হয়ে গেল। আমি তো এমন কখনো ভাবিনি। যখন আন্টি এসে ডেকে জিজ্ঞেস করছিল আমাদের মধ্যে ঝামেলা হয়েছে কিনা, তখন থেকেই মনের ভিতর একটা ভয় ঢুকে গেল।
যখন বনু মেসেজ করে বলল তুমি আমাকে বিয়ে করবে না, তখন শুরু থেকে এখন পর্যন্ত সব কিছু মনে করে আসছি কি ভুল করেছিলাম, কিন্তু আমার মাথায় এইসব কাজ করছিল না। আমি ছুটে এসে দেখি সবাই দরজা ভাঙার চেষ্টা করছে। আমার বুকটা একসাথে খালি হয়ে গেছিল। আপনিও আমার সাথে এমন করলেন? আমার কথাটা শেষ করতে দাও। বুবু সবাইকে নিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল। ফাহাদ আমার কাছে আসছিল, আমি ওর থেকে সরে জানালার পাশে দাঁড়ালাম। আপনি আমাকে চিনেননি ফাহাদ? আমি চাই না এমন সারপ্রাইজ, আমি কোনো অপেক্ষা চাই না। এই কয়েক ঘন্টা আমার উপর কি পরিমাণ প্রেশার গেছে আপনি যদি বুঝতেন, আপনি এমন সারপ্রাইজ আমাকে দিতেন না। যখন ফোন করেছিলাম একটাবার তো বলতে পারতেন। ফাহাদ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ রেখে বলল, সরি বউ, আর এমন হবে না, এইবারের মতো ক্ষমা করো। আমি ওকে সরিয়ে চলে আসছিলাম, ও আমার হাত ধরে আটকে দিল। এবার আমার সামনে এসে আমার কাঁধে ধরে দাঁড়ালো। সব রাগ জমিয়ে রাখো, রাতে সব ভাঙিয়ে দেব। এইবার বিয়েটা করে নাও। করবো না আপনাকে বিয়ে। একবার ভুল করে ফেলো না, আর করা লাগবে না। ওর দিকে রাগে চোখে তাকালাম। ও বেডের পাশ থেকে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে আমার চোখের পানি মুছে দিল। আমার হাত ধরে বসার ঘরে নিয়ে গেল। ও সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। পরপর সবার নাম বলল, প্রফেশন বলল। যে 4 জন ছবি তুলতে গিয়েছিল তাদের নামগুলো মনে আছে, নিলয়, প্রান্ত, সায়েদ, আসিফ ভাইয়া। কি হয়েছিল ভাবি আপনার? আমি শুনেছি ভাবি নাকি ভেবেছিল তার অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। এই রকম হলে শালা ফরাত এতক্ষণে হসপিটালের বেডে শুয়ে থাকতো। এমনটা আমি হতে দিতাম নাকি? তুলে নিয়ে আসতাম আমার বউকে। ভাবি আপনার হবু বর দিনে কতবার যে আপনার ছবি দেখে, আর ছবি দেখার পরে আপনার ছবিতে কিস করে ফোন আবার রেখে দেয়। আমাদের কাউকে কিন্তু আপনাকে দেখতে দেয়নি, আমরা কিন্তু আজকেই দেখলাম। প্রান্ত হারামজাদা বলেছিল আমরা যেন ও না দেখার আগে না দেখি, তাও আমরা জোর করেই আমাদের ভাবিজিকে দেখে আসছি, সাথে ছবিও তুলে আনছি। ফারাতকে কিন্তু দেখতে দেয়নি, শালা বউ পাগলা। সবাই হাসতে শুরু করলো। ফাহাদ উঠে ওদের উপর কিল ঘুষি দিচ্ছে। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কিসব বললো ওনারা? আর এত বড় বড় মানুষদের মুখে ভাবি ভাবি শুনেই লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমাদের ফ্লোরে চাদর বিছিয়ে বসানো হলো। কাজী এসে কবুল বলতে বলল। ফাহাদ সাথে সাথেই কবুল বলে দিল। আমাকে বলতে বললে আমার চোখ দিয়ে পানি পড়ছে। মনে হচ্ছে বাবা মাকে ছেড়ে এখনই চলে যাচ্ছি। বাবা আমার হয়ে কবুল বলল। কাজী পেপারসে সাইন করিয়ে দিল। সবাই দোয়া পড়ছে। বিয়ে হওয়ার পরে মামনি, আঙ্কেল, ফারিয়া আমার সাথে কথা বলেছে। তারা আসতে পারেনি বলে অনেক দুঃখ প্রকাশ করেছে। আমার রুমটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো। ইস, ভাবতেই কেমন লাগছে। আজ আমাদের বাসর রাত। 1টা বেজে গেছে। আমি আমার রুমে বসে আছি। ফাহাদ অনেক তালবাহানা করে শালিদের কাছ থেকে নগদ 15,000 টাকা দিয়ে রক্ষা পেল। ও ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমি নামার চেষ্টা করতেই ও বলল, নামছো কেন? সালাম করা লাগে তো। ঠিক আছে, আসো। ওর পায়ে সালাম করে উঠে দাঁড়ালাম। ও আমার হাত ধরে ওর পকেট থেকে একটা সোনার আংটি বের করে আমাকে পরিয়ে দিল। হাতে চুমুতে জড়িয়ে ধরলো। কানে কানে বলছে, সুস্থ আছো? মানে? নামাজ পড়তে পারবে? হুম। যাও, অজু করে আসো। আমি ওয়াশরুমে পা বাড়াতেই ও আমাকে টেনে একটু সরিয়ে আনে। কি হয়েছে? আমাদের তো বিয়েটাই হয়নি। মানে কি? তখন তো সবার সামনে বিয়ে হলো। বিয়ে তো তোমার সাথে হয়নি। আমি কোমরে হাত দিয়ে ওইদিকে তাকিয়ে বললাম, তাহলে কার সাথে হয়েছে? তোমার বাবার সাথে। কি? কি করছো? বাইরে সবাই কি ভাববে? বাসরাতে কেউ এইভাবে চিৎকার করে নাকি? আমি ওর হাত সরিয়ে, আপনার কি বিয়ের আনন্দে মাথাটা গেছে? আরে মেয়ে, কবুল তো তুমি বলো নাই, তোমার বাবা বলেছে, তার মানে কি দাঁড়ায়? আমি ওর পায়ে একটা জোড়া লাথি দিয়ে বললাম, ভালো হয়েছে, শ্বশুরের বিয়ে করা সংসার সামলান এখন। আমি অজু করে এসে পশ্চিম দিকে ঘুরে 2টা জায়নামাজ বিছিয়ে দিলাম। ও এসে আমার পাশে দাঁড়ালো। অজু আছে? হুম। আমি নামাজ শুরু করলাম। ও আমার একটু আগে, আমি একটু পিছনে দাঁড়িয়েছি।
ও নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে আমার হাতে দিল। আমি দুটা জায়নামাজ ঠিক জায়গায় রেখে ড্রয়ার থেকে আমার এক সেট ড্রেস বের করে নিলাম। বিয়ের শাড়ি পরে 12 ঘন্টা আছি, নিজেকে অনেক ভারী লাগছে। আমি ওনার দিকে তাকাতেই দেখি চিন্তিত মুখে বিছানায় দুবা ভাঁজ করা অন্যদিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, এখন থেকে টেনশন শুরু করে দিয়েছেন? এটা কি ঠিক হলো বলো তো? ও আমার কোমর হাত পেঁচিয়ে ধরল। কি হয়েছে? এই যে আমার বিয়ে তোমার বাবার সাথে হয়ে গেল। ভালোই তো হয়েছে। ফাহাদ আমার কোমর ধরে একদম ওর কাছে নিয়ে চলে গিয়েছে। বউ, ওই বউ, শোনো না, কি? তুই বলতো 3বার কবুল, না হয় আমার শান্তি লাগবে না। ইস, পারবো না। বল না। নো। এবার কিন্তু অনেক কিছু করার অধিকার আছে, বউ হয়ে গেছিস। উফ, ছাড়েন তো, আমি চেঞ্জ করব। এই শাড়ি যে কিনেছিল তাকে যদি পেতাম না। তোমার শাশুড়ি কি কিনেছিল। তাই তো বলি, এত সুন্দর পছন্দ কার? অমনি না, যদি বলতাম আমি কত কি মনে মনে ভেবে রেখেছিলে। ছাড়েন। আগে বলো। না। বলো। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। না। হ্যাঁ বলেই জিভে কামড় দিলাম। বলে ফেলছো এইবার, ভালো করে বলো কবুল। না। কবুল। 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 ফাহাদ বিছানা থেকে নেমেই আমাকে কোলে তুলে নিল। ও এত জোরে একটা রাউন্ড দিল, আমি ভয় দু চোখ বন্ধ করে ওর গলা জড়িয়ে ধরি। ও আমাকে বিছানে বসিয়ে দেয়। চারদিকে খুঁজে লাগেজটা বের করে ওইখান থেকে একটা সাদা জর্জেট শাড়ি, ব্লাউজ, পেটিকোট আমার হাতে দিল। সাদা? হ্যাঁ। প্রথম দিনেই সাদা? কিচ্ছু হবে না, যাও শাড়িটা পরে আসো। আপনি বাইরে যান। তোমার কি মাথা খারাপ? এখন কিভাবে বের হব? আমি উল্টো ঘুরে আসি, তুমি পরে নাও। তাকাবেন না তো? না। প্রমিস? প্রমিস। আমি ব্লাউজ পেটিকোট পরে গায়ে ওড়না জড়িয়ে শাড়ি ভাঁজ খুলে কোমরের জায়গাটা কোমরে পেঁচে আঁচলটা কাঁধে দিয়ে ওড়না সরিয়ে দিলাম। ওইদিকে ফাদ শুরু থেকে 1 2 গুনছে, 100 হলেই কোনো প্রমিস নেই ভেবে ঘুরে তাকাবে। আমি ওকে 200 পর্যন্ত আটকে রেখেছি কোনো মতে। ও এবার ঘুরে আমার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি কাঁধের আঁচলটা দিয়ে পেট ঢেকে দেই। ও আমার কাছে আসছে। দেখেন, আমারটা কিন্তু কথা ছিল না, নিয়ম ভেঙেছেন। নিয়ম ভাঙার জন্য কি শাস্তি দিবেন ম্যাম? অনেক শাস্তি দিব। আপনি প্লিজ সরে দাঁড়ান, আর 50 পর্যন্ত গুনেন, আমি শুধু কুচিগুলো দিব। অনেক টাইম দিয়েছি, আর না, সময় কভার করতে পারো নাই, ওইটা তোমার দোষ, তাই শাস্তি তুমি পাবে। ও আমার দিকে ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে আসছে। আমার বুক কাঁপুনি দিয়ে উঠছে। ভাই প্লিজ দূরে থাকেন না, আমার হার্ট ফিল করব। এই কথা বলার সাথে সাথেই ও আমার গপ করে জড়িয়ে ধরে। আস্তে করে হাতটা শাড়ির ভিতরে আমার পেটের এক পাশে রেখে শক্ত করে কোমরে টান দিয়ে ওর একদম কাছে নিয়ে যায়। 1 ইঞ্চও খালি জায়গা নেই। ওর মুখের নিঃশ্বাস আমার কপালে নাকে পড়ছে। আমার হাতে ধরা কুচিটা ছুটে গেল। আমি ভাই, তাই না? আজ ভাই বলা বের করব। কাপা কাপা গলায় বললাম, কি 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 করবেন? অনেক কিছুই। আমি মায়া চোখের দিকে তাকালাম। এই যে এইভাবে তাকিয়ে লাভ নেই, আমাকে দুর্বল করার চেষ্টা। শাড়িটা কি হয়েছে? পরা হয়নি। ও আমায় ছেড়ে নিচে পড়ে থাকা শাড়ি কুচি অংশটা হাতে নিয়ে সবগুলো একসাথে লুঙ্গির মতো বলে আমার কোমরে গুজে দিতে যাবে, তখনই আমার হাত ধরে। কি করছেন? এটাকে শাড়ি পরানো বলে? মনে হয় লুঙ্গি পরালেন। তাহলে দেখো, লুঙ্গি না পরেই কত এক্সপার্ট। লুঙ্গি পরতে পারলে আরো ভালো পরাতাম। সমস্যা নেই, যখন আমার কাছে থাকবে তখন তখন তোমার মতো শাড়ি পরানো শিখে যাব। আমার সাথে থাকবেন মানে? আপনি কি আমাকে নিয়ে যাবেন না? ফাহাদ কুচিগুলো আমার পেটিকোটের ভিতরে গুজে দিয়ে বলল। না, আমি তোমার সাথে থাকবো না। তবে চিন্তা করো না, আমি তোমাকে মাঝে মাঝে এসে 2-1 দিনের কথা বলে নিয়ে যাব ঢাকা। অবশ্যই তোমার এক্সামের পরে, এর আগে না। ও আমার গালে হাত দিয়ে কপালে চুমু দিয়ে কোলে করে বিছানায় বসালো। ও আমার কোলে একটা বালিশ দিয়ে বালিশ এবার মাথা রাখলো।
চুলগুলো টেনে দাও তো। আমি আমার দুহাত দিয়ে ওর চুল টানছি। আরো জোরে, আরো জোরে, মাথা ব্যথা করছে। মুভানি, না, এইভাবেই টেনে দাও, ঠিক হয়ে যাবে। আমি জোরে জোরে কিছুক্ষণ ওর চুলে টেনে দিলাম। এইবারও বালিশ জড়িয়ে আমার উড়োতে মাথা রেখে ওর মুখ আমার পেটের ভিতর গুজে দিল। দু হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরলো। ও ওর ঠোঁট দিয়ে আমার পেটের উপর থেকে কাপড় সরে আমার খালি পেটের মধ্যে চলে গেল। আমি কিছু বলতে পারছি না, হাত দিয়ে চুলও টানতে পারছি না, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ওর ঠোঁট দিয়ে আমার পেট কামড়াচ্ছে। ওর খোঁচা খোঁচা দাড়িগুলো লাগতে আমি সরিয়ে দেই। ও উঠে আমার সামনে বসেছে। কি হয়েছে? কিছু না। খারাপ লাগে? জানি না। বলো। হুম। তাহলে? অন্যরকম একটা অনুভূতি। ফাহাদ আমাকে জড়িয়ে ধরলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। ফাহাদ কানে কানে বলছে, তোমার নামে বিচার আছে। কিসের? ও আমাকে ছেড়ে বলল, অনেকগুলো। আগে বলো তো, বাড়ি থেকে কি নিয়ে পালাতে? আমি বিছানা থেকে নেমে বিছানার নিচে থাকে ব্যাগটা ওর সামনে রাখলাম। ও চেন খুলতে খুলতে বলল, পালানোর ব্যাগ নাকি? ও ভিতর থেকে একটা একটা জামা, লোশন, শ্যাম্পু, ভিতরে একটা ছোট পার্স ব্যাগ আমি কুশি কাটা দিয়ে বানিয়েছি। ওইটা চেন খুলে একটা গলার চেন, 4টা ছোট ছোট আংটি, 2 জোড়া কানের দুল আর 1 জোড়া রূপার নূপুর বের করে। ভিতর থেকে হাত দিয়ে টাকাগুলো বের করে সব 20 টাকা, 50 টাকা, মাঝে মাঝে 5-1000ও আছে। টাকাগুলো দেখে যে কেউ বুঝবে এগুলো টিফিনের টাকা। কম হলেও এখানে 6 থেকে 7 হাজার টাকা আছে। ফাহাদ এইগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ওর তাকানো পাত্তা না দিয়ে কাপড়গুলো ড্রয়ে রেখে দিলাম। বাকি জিনিসগুলো ড্রেসিং টেবিলের ওপর, টাকার গয়নাগুলো ফাহাদের সামনে। ও টাকাগুলো ব্যাগে রাখলো, সাথে বাকিগুলো শুধু আংটিগুলো ছাড়া। এত ছোট আংটি কার? আমি হওয়ার পর সবাই দেখে দিয়েছিল। গলার চেনটা আব্বু 7-এ থাকতে 2 বোনকে 2টা দিয়েছিল, আর কানের গুলো আম্মু আর আমার। নূপুরগুলো আপনার দেখতে আসার 1 মাস আগে বানিয়েছিলাম। ফাহাদ সবগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে আমার হাতে দিল। আমি ওইগুলো জায়গা মতো রেখে ওর সামনে হাঁটু ঝুলিয়ে বসলাম। ও আমার কোমর টান দিয়ে ওর কাছে নিয়ে গেল, জড়িয়ে ধরে বলছে, এত ভালোবাসো? হুম। ও আমার কপালে চুমু দিয়ে বলল, সাইমের কাছে নাকি টাকা চেয়েছিলে জুতার জন্য? শয়তান ছেলে, এটা ওর বলে কিসে? আমি তো ভেবেছিলাম যাওয়ার সময় ওর টাকাটা পুষিয়ে যাব। এখন তো দেখি আমার বউ আমার থেকেও বড় লোক। সারাদিন অনেক কষ্ট করেছেন, ঘুমিয়ে পড়েন। সত্যি ঘুম পাচ্ছে, কিন্তু আজ কি ঘুমানো ঠিক? কোনো ভুল নেই, ঘুমান। ঠিক আছে, তাহলে আরো 2টা বাসরে পুষিয়ে নিব। আরো 2টা? তোমার বাড়িতে হয়েছে, আমার বাসায় কি হবে না? বাকি একটা বলা যাবে না। কেন? এমনি। বলেন না। নো নেভার, বলাই যাবে না। প্লিজ। যখন আমার সাথে প্রথম তোমাকে ঢাকায় নিয়ে যাব। ইস। এইটা 2য় বাসর, আমাদের বাড়িতে হবে 3rd বাসর, বুঝলেন ম্যাডাম? হয়েছে, এবার ঘুমান। আমি লাইট অফ করে ডিপ লাইট জ্বালিয়ে দিলাম। ও আমার মাথাটা ওর বুকে নিয়ে ঘুমিয়ে গেল। আমি ওর বুকে মাথা রেখে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। চল 7টায় ঘুম ভাঙলো। আমি লাগেজ থেকে একটা গোলাপি শাড়ি বের করে শাওয়ারে চলে গেলাম। শাওয়ার শেষে শাড়ি পরে আমি ওর পাশে বসলাম। কি মায়ামুখ করে ঘুমাচ্ছে। ওর মুখটা ভালো করে খেয়াল করলাম। না উজ্জ্বল শ্যামলাও বলা যায় না, ছেলে ফর্সাই ছিল। রোদে পুরো হয়তোবা রংটা কালো হয়ে গেছে। আমি ওর গালে হাত বুলিয়ে নিজের অজান্তেই কখনো ওর বাম গালে চুমু দিয়ে দিলাম। খেয়ালই করিনি। ভাগ্যিস ও ঘুমে, না হয় এই নিয়ে হইচই শুরু করে দিত। আমি চুল শুকাতে ছাদে চলে গেলাম। টাওয়ালটা তারের মধ্যে দিয়ে আমি রেলিং ধরে তার সেই প্রথম দিন দাঁড়ানোর মতো দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। হাতটা আর একটু ভাঁজ হলে, পাগুলো আর একটু লম্বা হলেই হয়ে যেত। বসে থাকতে থাকতে 8:30 বেজে গেল। আধা ঘন্টা ছাদে কাটিয়ে দিলাম। যাই দেখি উনি কি করছেন, যাই দেখি উনি উঠছেন কিনা। আমি কিচেনে গিয়ে দেখি মা চা চুলায় বসিয়ে রেখেছে। আমি একটা ট্রে নিয়ে কাপ প্লেট নিয়ে চা নিয়ে ওর রুমে গেলাম। বাহ, এই কি অবস্থা আমার রুমের!
আমার সব বোনগুলো বান্ধবীগুলো ওকে ঘিরে বসে আছে। ও বেডের সাথে হেলান দেয়া, বাকিরা ওর সামনে গোল হয়ে বসেছে। কত বড় সাহস! আমি কখনো আমার কোনো কিছুতে হাত দিতে দেই না কেউকে, আর ওরা আমার রুমে এসে আমার বেডে বসে আমার জামাইকে খোঁজাচ্ছে। কত বড় সাহস! আমি চায়ের কাপটা ওর হাতে দিলাম। ও মিষ্টি একটা হাসি দিয়ে থ্যাংক ইউ বলল। আবার ওদের সাথে আড্ডা যোগ দিল। আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। ও কি বুঝে না? থাক, বোঝা লাগবে না। শালীরা কতদিন তার দিন রঙিন রাখে দেখে নিব। এক মাঘে শীত যায় না। আমি মায়ের কাছে চলে গেলাম। মার সাথে হাতে হাতে কাজ করছি। মা নাস্তা রেডি করে বলল ফাহাদের সব বন্ধুদের ডেকে আনতে। আমি খাদিজাকে দিয়ে রনি ভাইদের বাড়ি পাঠালাম। ওরা সবাই খেতে বসেছে। সবাই নানা রকম প্রশংসা করছে, বলছে পরের বার আসলে আমার হাতে রান্না খাবে। আমিও হেসে হেসে বললাম আমার কোনো অসুবিধা নেই। ওদের প্লেটে খাবার দিলাম। সবাই আয়েশ করেই খাচ্ছে। আমি ওদের খাবার দিয়ে ড্রয়িং রুমে যেয়ে টিভি দেখছি, আর বলে করে কিছু চিপস পপকর্ন নিয়ে খাচ্ছি। মিলি দুবার ডেকে গেল, ফাহাদ নাকি আমায় ডাকছে। আমি যাইনি। থাক, ওদের সাথে আমার কি দরকার, যাব না আমি। আমি টিভি অফ করে ছাদে চলে গেলাম। রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাপড়গুলো উল্টিয়ে দিলাম। নিচে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই মনে হলো আমি কেন যাব। নিজের ঘর নিজেকেই মেহমান মনে হয়েছে। বাকিরা আমার ঘর দখল করে বসে আছে। বেহায়া বান্ধবী বোনগুলা আমার একটু লাজ লজ্জা নেই। কেউ কি এভাবে অন্য জামা কিনে বসে থাকে নাকি? আর ওই যে উনি হয়তো ভুলেই গেছে ওনার একটা বউ আছে। থাক, আমিও যাব না মনে করাতে। আমি পিছনের চুলগুলো সামনে এনে বেনুন করছি, আনমনে এসব ভাবছি। হঠাৎ কেউ ঘাড়ে কিস করতে আমি ভয় পেয়ে তড়িঘড়ি করে পিছনে তাকালাম। এসেছে এখন ঢং করতে। আমি উঠে চলে আসলাম। ও আমার দুটা কাঁধ দু হাত দিয়ে ধরে বসিয়ে দিল। বউ আমার রাগ করেছে? না, আমি রাগ করার কে? বুঝতেই পারছি। আমার অনেক কাজ আছে, যাচ্ছি। কোনো কাজ নেই, সব আমার থেকে পালানোর তাল বাহানা। আচ্ছা, আপনার কি মনে আছে আমার কথা? আছে বলেই তো বউয়ের টানে সুন্দরী শালীদের রেখে চলে আসছে। আসার কি দরকার ছিল? অর্ধেক দিনই তো ওদের সাথে কাটিয়ে দিয়েছেন, বাকিটা বাকি রাখলেন কেন? ম্যাডাম, মাত্র 10:30 বাজে, এত হিংসা করলে হয়? আপনি কি আমাকে হিংসুটে বলতে চাচ্ছেন? ছি, তওবা, এসব কি বলছো? আমার বউ তো উদার মনের মানুষ। কি সুন্দর নিজের স্বামীকে কতগুলো মেয়ের হাতে রেখে চলে আসলো। তোমার জায়গায় অন্য বউ হলে তো আমার ঘাড় থেকে মুন্ডু আলাদা করে দিত। আমি বেশ বুঝতে পারছি সে খুব মজা নিচ্ছে। ওইরকম বই এই আপনার জন্য দরকার ছিল। আমি উঠে প্রায় ছাদের দরজার কাছে চলে আসছি। ও এক প্রকার দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। স্যারেন, কেউ দেখে নিবে। কি দেখবে? জামাই তার বউকে আদর করছে। অসভ্যতা করছেন। আমার মতো ভোলাভালা মানুষের উপর এত বড় অপবাদ না, এসব সহ্য করা যায় না। আমি আজই চলে যাব, আর আসবো না তোমার কাছে। দেখবো একা একা কেমনে থাকো। থাকতে তো দাম দিলে না। ও যাওয়ার কথা বলতেই আমার বুকটা ধুক করে উঠেছে। মনে হচ্ছে এখনই চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি চোখের কোণে পানি চলে আসছে। ও পিছন থেকে জড়িয়ে ধরেই আমার গালে চুমু দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে ওর দিকে ফিরে এলো। আয়শা, আমি আমার মুখটা একটু ডান পাশে ঘুরিয়ে ডান হাতে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে ফেললাম। তুমি এমন করলে কিভাবে হবে বলো? আপনি সত্যি চলে যাবেন? আজ না হয় কাল তো যেতেই হবে। ও, দেখো, তুমি এমন করলে আমি কিন্তু আর আসবো না। হুম। তোমার সামনে এক্সাম শোনা, তাও আমি তোমাকে এক প্রকার জোর করেই বিয়ে করেছি। সবাই বলেছিল তোমার এক্সামের পর, কিন্তু আমার মনের সাথে লড়াই করে আমি পারিনি। এখন যদি তোমার এক্সাম খারাপ হয়, তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমার এক্সামের পর এসে নিয়ে যেয়ে আমার কাছে অনেক দিন রাখবো, প্রমিস। হুম। কি হুম? বললাম তো নিয়ে যাব। আমার এক্সামে এখনো অনেক দিন বাকি। তো আপনি আর আসবেন না? এইভাবে আপনি আপনি করলে কার জন্য আসবো? বলেন না। তুমি বলো। আসবেন? গাধি, তুমি ডাকতে বলছি। পারবো না। আমাকে ছেড়ে প্যান্টের পকেটে দু হাত ঝুঁকিয়ে সামনে হেঁটে হেঁটে বলছে।
তাহলে দেখি কি করা যায়। সামনের মাসে অনেক লম্বা সময় ছুটি, ভেবেছিলাম আসবো তোমায় দেখতে। এখন যেহেতু তুমি চাও না, তাহলে একটা ট্যুর দিব, কি বলো? না, নাকি? আমায় দেখতে আসবেন। মনে হচ্ছে পরপুরুষকে বলছো। ভালো করে বললে ভেবে দেখতে পারি। আমায় দেখতে আসবা। কি বললা শুনি নাই। আমাকে দেখতে আসবে। আবার আমাকে দেখতে আসবে। এই যে দজ্জালনি হয়ে গেছে এখনই। কি করব? বারবার বুঝো না বুঝার ভান করলে। বাদ আমার সামনে দাঁড়িয়ে বলল, আর যদি আপনি শুনি আর আসবো না, তোমাকেও নিবও না। যাব না আপনার সাথে। সত্যি? না। নিচে চলো। চলেন। আবার আপনি? ওর গাল টেনে বললাম, চলো। ও হেসে দিল। ও আমার কোমরে হাত দিয়ে সিঁড়ি থেকে নামছে। ও শাওয়ারে চলে গেল। আমাকে বলল ওর ব্যাগ থেকে অ্যাশ কালার প্যান্ট আর গ্রিন টি শার্ট বের করে রাখতে। আমি সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও কোনো গ্রিন টি শার্ট পেলাম না। একটা শার্ট আর দুটা ফুল স্লিপের ব্ল্যাক টি শার্ট, বাকি প্যান্ট ছাড়া কিছুই দেখলাম না। ও ভিতর থেকে বলছে ড্রেসগুলো দিতে। আমি শুধু প্যান্টটা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় আসলো। আমি দৌড়ে বাবার রুম থেকে বাবার একটা লুঙ্গি এনে ওর হাতে ধরিয়ে দিলাম। ওকে লুঙ্গি পরে দেখার লোভ সামলাতে পারলাম না। সব সময় আমাকে বোকা বানানো, আজ তোমাকে বোকা বানাবো উকিল বাবু। শুরু হয়ে গেছে ভিতর থেকে চিৎকার। আয়েশা, আয়েশা, ওই আয়েশা, এটা কি দিয়েছ? আমি লুঙ্গি পরতে পারি না, তুমি প্লিজ প্যান্টটা দাও। একদিন বললে কিচ্ছু হবে না। আমি কি তো মনে করবো না? আমার ডায়লগ শিখে আমাকেই দাও। দাঁড়াও, বের হই। আমি তো এটাই চাই, তাড়াতাড়ি বের হও তো। বাবু সোনা মনা কলিজার টুকরো বউ আমার, দেখো আমি সত্যি কিন্তু লুঙ্গি সামলাতে পারি না। প্যান্টটা দাও না প্লিজ। কোনো দেয়া দেই নেই, নিজের কাজ নিজে করো। আমি পারবো না, লুঙ্গি সামলানো লাগবে না। রুমে এসে জাস্ট প্যান্টটা পরে নিবে, ব্যাস। কোনো শব্দ পাচ্ছি না। হঠাৎ চুপ হয়ে গেল। আমি পা টিপে টিপে ওয়াশরুমের দরজার কাছে যেতেই ঠাস করে দরজা খোলার আওয়াজ পেতেই আমি দৌড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বুকে থুথু দিচ্ছি। পা টিপে টিপে বের হচ্ছে, লুঙ্গিতে গিট্টু দেওয়া, তাও গিট্টু ধরে ধরে হাঁটছে। উকিলবাবুকে কেমন গ্রামের ছেলে ছেলে লাগছে। আচ্ছা, লুঙ্গির নিচের অংশটা যদি আবার কোমর এনে বাঁধে, তাহলে লুঙ্গি হাঁটুর উপর উঠে যাবে। আর লুঙ্গির উপরে যদি একটা কোট পরিয়ে দেই, উফ কি লাগবে। আরেকবার এই কাজটা করা লাগবে। ও ধীর গতিতে আমাদেরকে এগিয়ে আসছে। আমি ওর প্যান্ট হাতে নিয়ে বেডের পাশে চলে গেছি। ও আমাকে ধরার চেষ্টা করছে। আমি বেডের উপরে জানালার পাশে ডয়ের কাছে দৌড়াচ্ছি। পিছনের লুঙ্গি ধরে ধরে আমাকে ধরার চেষ্টা করছে। আমি আলমারির কাছে যেতেই আয়েশা একদম এখান থেকে সরবে না বলে দিলাম। আমি তাও এক পা বাড়িয়ে সরে দাঁড়ালাম। দেখো না করেছি কিন্তু। আমি জায়গায় দাঁড়িয়ে আছি। ও আমার পাশে এসে এক হাত আলমারির উপর রেখে অন্য হাতে লুঙ্গি ধরে আছে। আমি হঠাৎ ওর বুকের দিকে চোখ পড়তে দেখে ওর বুকের পশমগুলোতে বিন্দু বিন্দু পানি জমে আছে। আমি চোখ ঘুরিয়ে নিলাম, তাও চোখগুলো বারবার ওইদিকে টানছে। আমি অনেক কষ্টে নিজের চোখ সামলে রেখেছি। এমন লুচি কি করে হচ্ছি, সিসি। এমন করলে কেন? আমি ওর দিকে তাকালাম, দেখি চুল থেকে পানি পড়ছে। ভিজা চুলে ছেলেদেরও কম সুন্দর লাগে না? সব ছেলেরা ভিজা চুলে কাক হয় না, কিছু কিছু ছেলে বকো হয়। ভালো করেছি। প্যান্টটা দাও। দিব না। না। কিভাবে কায়দা করে নিতে হয় আমিও জানি। কিভাবে কায়দা করে তোমার থেকে বের হতে হবে আমিও জানি। আমিও উকিলের বউ, আয়েশা আঞ্জুম বলেই সামনে থাকা চুলগুলোকে ঢং করে ফু দিয়ে পিছনে নিয়ে গেলাম। ও আমার এই ভাব দেখে কেমন দুষ্টুমি ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। ও এবার দুটা হাত আলমারিতে রেখে আমাকে ওরা হাত বন্দি করে ফেলেছে। ও আস্তে আস্তে আমাদেরকে এগিয়ে আসছে। দেখো, কাছে আসলে কিন্তু লুঙ্গি ধরে টান দিব। আচ্ছা। বাড়ি থেকে খাদিজা ডাকছে। আমি ওকে সরে দরজা খুলে দিলাম। দরজা খুলতে খুলতে প্যান্টটা ওর মুখে ঢিল দিলাম। আমার বুকে আগুন জ্বলুক, বাকি সব ভালো থাকুক। যখনই সিরিয়াস মুডে থাকি তখন বউ জ্বালাবে, এখন বাইরে থেকে শালি। না, এখানে আর বউ নিয়ে থাকা যাবে না।
আমি ওর কথা পাত্তা না দিয়ে চলে গেলাম। ও বিকেলবেলা সবাইকে নিয়ে ঘুরতে বের হলো। কম হলেও 15-20 জন হবে, সব আমার বোন বান্ধবী। ফাহাদ সারাক্ষণ আমার হাত ধরেই ছিল। আমি অনেক ছাড়তে চাইলেও ও চায়নি, সারাক্ষণ আগলে রেখেছে। আমি ওর কাছে কতটা ইম্পর্টেন্ট ও তা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। আমি ওকে ছেড়ে গেলেও ও আমাকে ছেড়ে যাবে না, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আমার এই জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই। ওকে পাওয়া অবস্থায় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও আক্ষেপ থাকবে না। একটা মানুষকে এই কয়েকদিনে কি পরিমাণ ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, ওর সাথে পরিচয় না হলে হয়তো জানতেই পারতাম না। রাতে সবাইকে ডিনার করিয়ে বাসায় চাচি, মা, বাবার জন্য প্যাকেট করিয়েও নিজের দায়িত্ব সহকারে নিয়ে গেল। আমি রুমে যে চেঞ্জ করে শুয়ে আছি। শীতের সময় ও কম্বলের ভেতর দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে আমার বউটার? কই কিছু না তো, এমন মন মরা হয়ে আছে যে? ভাবছিলাম কি? এত সব আমার ভাগ্যে ছিল, কার নজর লাগবে না তো। কি মনে হচ্ছে আমাকে অন্য কেউ নিয়ে যাবে? ধুর, এইসব না। তাহলে মরে যাব? ওর দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরলাম। এইসব কি কথা, আর কখনো যেন এসব না শুনি, বুঝেছ? তুমি শুধু আমার। যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো, সত্যি সত্যি ঘাড় থেকে মুন্ডা আলাদা করে দিব, তারপর নিজে মরে যাব। বাবা, এত ভালোবাসা? অনেক ভালোবাসা। কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর ফাহাদ আমার জামার ভিতর দিয়ে ওর হাতটা আমার পেটে রাখলো। আর একটা বছর পর এখানে আমাদের বেবি থাকবে। ওর দিকে মাথা তুলে ভ্রু কুঁচকে তাকালাম। এইভাবে তাকিয়ে আছো কেন? দেখো, আমি কিন্তু কোনো না শুনবো না। 1.5 বছরের মধ্যে মিশন সাকসেস করব। ও বিকেলবেলা সবাইকে নিয়ে ঘুরতে বের হলো। কম হলেও আচ্ছা, কয়টা বেবি নিবে? আমরা 2 ভাই বোন আর তোমরা 2 বোন, তার মানে মোট 4টা। বাহ! ও বিকেলবেলা সবাইকে নিয়ে আরে আমার প্ল্যানটা শোনো আগে। 2 বারে 2টা বেবি হবে, থার্ড টাইমে 2টা একসাথে। ওর মুখে হাত চেপে ধরলাম, না হয় ওর লাগাম ছাড়া কথাবার্তা বের হতেই থাকবে। ও আমার হাতটা সরিয়ে বলল, আচ্ছা, বেবি জানি কিভাবে হয়? ও বিকেলবেলা সবাইকে নিয়ে ঘুরতে বের হলো। কম হলেও 15-20 জন হবে, সব আমার বোন বান্ধবী। ফাহাদ সারাক্ষণ আমার হাত ধরেই ছিল। তোমার হাতে তো সেই কবেই মরে গেছি। এত কোনো মায়া তোমার মধ্যে, যেই মায়ায় পড়ে আমি আর উঠে দাঁড়াতে পারছি না। অফিস, বাসা, বাইরে ঘুরতে গেলে সব জায়গায় তুমি, মাথার ভিতর তুমি ভন ভন করো। আবার পাম দেওয়া শুরু করছে। কি করার, বরের ভালোবাসা না বুঝলে? সারা জীবন এভাবে আগলে রাখবে? মরে গেলেও ছাড়বো না, এইভাবে জ্বালাবো। আবার আমি আর কথা বলবো না এত রাগ করলে হয় নাকি? বলেই ও আমার কপালে কপাল লাগিয়ে নাকে নাক ঘষছে। আস্তে করে আমার গলার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে, গলা ঘাড়ে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। হঠাৎ ঘাড়ের পাশে জোরে একটা কামড় বসালো। আমি চুপ করে ওর অনুভব উপলব্ধি করছি। গলার নিচে জামাটা একটু নিচে নামিয়ে বাম পাশে আরেকটা কামড় দিল। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার চোখের পানিটা ঠোঁট দিয়ে মুছে দিল। ভালোবাসার চিহ্ন রেখে গেলাম। আমার হাত উল্টো করে আমাকে ঘুরে জড়িয়ে ধরেছে। সকালে 4টায় ট্রেন, মাথাটা টিপে দাও তো, ঘুমাবো। ও বিকেলবেলা সকালে উঠে দেখি ও আয়নার সামনে দাঁড়িয়ে শার্টে হাতার বোতাম লাগিয়ে একটা জিন্সের জ্যাকেট পরছে। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আমি উঠতে উঠতে বললাম, ডাকেননি কেন? ঘুমিয়েছিলে তাই ডাকিনি। একই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। এখান থেকে রেল ক্রসিং যেতে 10 মিনিট লাগে, তাহলে এত তাড়াতাড়ি? ট্রেন ধরতে হলে আগে আগেই যেতে হয়। এক দেরি করে আসবে, না হয় তাড়াতাড়ি আসবে। ওদের কিন্তু লস নেই, লস কিন্তু আমাদেরই। আচ্ছা, তুমি কি আমার সাথে রেল ক্রসিং পর্যন্ত যাবে?
তাড়াতাড়ি করে উঠে ড্রয়ার থেকে জামা বের করতে করতে বললাম, ওদের সময়ের দাম আছে, আমাদের সময়ের কি দাম নেই? এখন যদি তুমি আমার কথার দাম দিতে চাও 5 মিনিটে রেডি হও। আমি 5 মিনিটের বদলে 10 মিনিট টাইম নিয়ে অষ্টম থেকে বের হলাম। উনি কম্বল বিছানা সব রেডি করে সুন্দর করে বিছানায় বসে আছেন। আমি দৌড়ে টাওয়ালটা বিছানায় রেখে বুবুর রুমে চলে গেলাম। ও পিছন থেকে ডাকছে, আয়েশা, অলরেডি অনেক দেরি করে ফেলেছো, প্লিজ তাড়াতাড়ি করো, ট্রেন চলে আসবে। বুবুকে ডেকে তুলে বুবুর অ্যাশকালা হিজাব নিয়ে ও রুম থেকে পরে আমার রুমে এসে ওকে টেনে তুলে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। সারা রাস্তা কেউ কথা বলেনি। ও আমার হাত ধরেই রিক্সা করে রেল ক্রসিং পর্যন্ত গিয়েছে। আমরা প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন এখন আসেনি। ও দোকান থেকে পাউরুটি প্যাকেট, কলা আর পানি কিনে এনেছে। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। আমার সকালে খেতে ইচ্ছে করে না, আমি বাসায় যেয়ে খেয়ে নিব। আমি খুব ভালো করেই জানি তুমি বাসায় যে দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে থেকে 2 দিনের ঘটনাগুলো চিন্তা করবে, তাই আমি তোমাকে খাইয়ে রেখে যেতে চাই। ও নিজ হাতে প্যাকেট ছিঁড়ে কলা থেকে খোসা আলাদা করে আমার মুখের সামনে ধরলো। আমি ওর হাত থেকে খেয়ে নিলাম। 4টা রুটিও জোর করে খাওয়ালো, বাকিগুলো প্যাকেটে করে আমাকে দিয়ে দিল। এগুলো তোমার সাথে রাখো, রাস্তায় খেও। আমি রাস্তায় কিছু খেতে পারি না। আমি আর জোর করলাম না। ও আমার বাম হাত তুলে বাম হাতটা একটু চুমু দিল, আলতো করে জড়িয়ে ধরে আবার সাথে সাথে ছেড়ে দিল। আমার কপালে কিস করলো। ও একটা ছোট খামের মতো কিছু দিল, বললো বাসায় যাওয়ার আগে যেন না খুলি। আমিও কিছু না বলে আমার পার্সে রেখে দিলাম। ও আমার জামায় থাকা 2টা পার্ল খুলে নিল, ওর পকেটে রেখে দিল। পার্ল দিয়ে কি করবে? আমার ভালো লাগে যাওয়ার সময় তোমার কোনো কিছু সাথে নিয়ে যেতে। আমি আমার হিজাবের ভিতর থেকে চুলে ক্লিপটা খুলে ওকে দিলাম। আরেকবার আসার সময় কিন্তু এটা বদলে অনেকগুলো আনবে, ও হাতে নিয়ে বলল। ঠিক আছে ম্যাম। ও ক্লিপটাও ওর বাম পাশের পকেটে রেখে পার্লগুলো শার্টের পকেটে রাখলো। ও আমার আজ একটু অন্যরকম লাগছে, বেশি বেশি কাছে যাচ্ছে, হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরছে, হাতে চুমু খাচ্ছে, আংটিটা খুলে বারবার পরাচ্ছে। আমিও ওর বাচ্চামিগুলো দেখতে লাগলাম। হঠাৎ ট্রেন আসার শব্দে দুজনে আটকে উঠলাম। ওর চোখ মুখে আমি কেমন ভয় ভয় দেখছি। ট্রেন আসার পর স্পষ্ট বুঝতে পারছি। ফাহাদ, তোমার কি খারাপ লাগছে? লাগলে বলো, বাসায় রেস্ট নিয়ে দুপুরে ট্রেনে বের হইও। না, খারাপ লাগছে না, তোমাকে রেখে যেতে খারাপ লাগছে। এতটা কাছে ছিলাম বলেই হয়তো খারাপ লাগছে। তুমি টেনশন করো না, আমি সায়েমকে ফোন করেছি, ও এসে তোমাকে নিয়ে যাবে। এখান থেকে এখানে সায়েমকে বলার কি ছিল? আমি তো একাই চলে যেতে পারতাম। হ্যালো সায়েম, কোথায় তুমি? আমার ট্রেন চলে এসেছে, তোমার আপু একা দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ও ফোন পকেটে ঢুকিয়ে রেখেছে। ও পিছনে তাকিয়ে আছে, সায়েমকে দেখতে পেয়েই বলল, দেরি হয়ে যাচ্ছে বউ, যাই। তুমি বাসায় যেয়ে আমাকে ফোন দিও। হুম। এই পাগলি, কাঁদছো কেন? এমন করলে কি আমার যেতে ভালো লাগবে? যাওয়া লাগবে না, আমার চোখের পানি মুছে দিয়ে। আমার অনেক কাজ রেখে এসেছি সোনা, যেতে হবেই। ছুটিতে কিন্তু আসবে বলেছ। আসবো। আমার হাত ধরে ট্রেন পর্যন্ত তুলে দিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু ও আমার হাত ছাড়ছে না। আমিও ট্রেনের সাথে এগিয়ে যাচ্ছি। ও আস্তে করে হাতটা ছেড়ে দিল, হয়তো ভেবেছে ও না ছাড়লে আমার হাতটা ছাড়বো না। আমি দৌড়ে যেয়ে আবারও হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু ট্রেনের গতি বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত পারলাম না। ও এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি বাসা যেয়ে ফোন দিলাম, রাস্তায় আছে তাই কথা বোঝা যাচ্ছে না, লাইন কেটে গেল। আমি শুয়ে আছি, ভালো লাগছে না কিছু, আরো 2 দিন তো থাকতে পারতো। আবার নিজে নিজেকে বোঝাচ্ছি, অনেকেরই হাজবেন্ড বিদেশ থাকে, তারা কিভাবে থাকে, আমি কেন পারবো না? ও কাজ রেখে সারাদিন আমার কাছে বসে থাকলে কি সরকার ভাত দিবে? এভাবে প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ওকে ফোন দিলাম, রিং হচ্ছে না, বন্ধ বলছে না। কল দেওয়ার পর নিজে নিজেই কেটে যাচ্ছে। আমি এত কিছু না ভেবে হাত মুখ ধুয়ে টিভির সামনে বসলাম। বাটিতে মুড়ি চানাচুর, চাচি এসে বকে গেলেন, সকাল থেকে কিছু না খেয়ে এসব কেন নিয়েছি।
হঠাৎ টিভির সামনে ট্রেন দুর্ঘটনার চিত্র দেখাচ্ছে। আমি পাত্তা না দিয়ে গোপাল ভাঁড় দেখতে বসেছি। বাম হাতে রিমোট, ডান হাতে মুড়ি মাখাচ্ছি। হঠাৎ কি মনে করে আবার ওই ট্রেনের দুর্ঘটনার চ্যানেলটাই নিলাম। একটা ট্রেন উল্টিয়ে পড়ে আছে দেখাচ্ছে। হেডলাইনে লেখা, নেত্রকোনা থেকে 8টা 5 মিনিটে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি শম্ভুগঞ্জ পার হয়ে অন্য আরেকটি বিপরীতমুখী ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনায় কবলিত হয়েছে। সাংবাদিকটা হাতে নেড়েচেড়ে কি সব দেখাচ্ছে। আমার চোখে শুধু ফাহাদ ভাসছে। ওর হাত ধরে ট্রেনের সাথে যাওয়া, আমাকে জড়িয়ে ধরা, ওর বাচ্চামেগুলো। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ অন্ধকার হয়ে আসছে। হাত থেকে রিমোটটা নিচে পড়ে গেল।